যে আজকে বাংলাদেশ দুটি জায়গায় যে উৎস আছে সেই উৎসের উপরে ভর করে টিকে আছেন। একটা হলো ফরেন রেমিটেন্স, আরেকটা হলো গার্মেন্টস। ফরেন রেমিটেন্স কে আমরা দেখি যখন বক্তব্য দেই, বক্তৃতা করি, তাদেরকে খুব উঁচু দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বাস্তব অর্থে যেভাবে তাদেরকে মূল্যায়ন করা দরকার সেটা কিন্তু আমরা করি না। আমরা দেখেছি এখনো যেটা আছে যে একটা প্রবাসী শ্রমিক যখন দেশে আসে তখন তার ভোগান্তি দেখি, পাশাপাশি আবার যখন ফিরে যায় সেই সময় তার ভোগান্তি দেখি। এয়ারপোর্টটা, শুধু এয়ারপোর্টের কথা তো আমরা বলেছেন, এমনকি বিভিন্ন যে সমস্ত ইসের মাধ্যমে তারা যায় সেই সমস্ত জায়গায় ভোগান্তি তাদের শেষ নাই। লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়, রৌদ্র নয়, বৃষ্টি নাই। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটা কিভাবে হবে সেটার জন্য তাদেরকে দৌড়াতে হয়। এবং অনেক সময় আমরা দেখেছি যে জাতীয়ভাবে আন্দোলন থাকলে সেই সময় যদি স্ট্রাইক থাকে, ধর্মঘট থাকে, সে সময় অনেকের ভিসার মেয়াদ বিভিন্ন ভাবে শেষ হয়ে যায়, তাদেরকেও সরকারি ভাবে খুব একটা সাহায্য করা হয়েছে বলে আমরা দেখি নাই। এই যেটা বললেন যে সত্যিকার অর্থে যে বিদেশে যারা এমবেসিতে যারা আছেন রাজকীয় হালে থাকে, রাজকীয় হালে, তাদের আরো রাজকীয় করে দিয়েছেন আমাদের সাংবাদিক মান্যবর বলে। এমন উপাধি, এর উপরে আর কোন উপাধি আছে বলে আমার মনে হয় না। কিন্তু তাকে তো এখানে রাখা হয়েছে কাজ করার জন্য, চাকরি, তাকে চাকরি দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে সমস্ত লোকজন সেখানে আছে তাদের কল্যাণে তার সর্বকিছু তার কাজ করা। কিন্তু জনগণের কল্যাণ না দেখে তিনি শুধু সরকারে যারা আসবে যাবে থাকবে তাদের কল্যাণ দেখলে আর বাকিটা নিজের দেখলেই হয়। এই অবস্থাগুলো অবশ্যই পরিবর্তন দরকার। অবশ্যই কথাগুলো বলার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টে আপনারা অংশগ্রহণ চেয়েছেন, বিএনপি কিন্তু সর্বপ্রথম এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে রাজনৈতিক দল হিসেবে। আমরা কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দুইটা বিষয়ে বলেছেন যেটার জন্য তাকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত। সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আরেকটা হলো বিদেশে যারা অবস্থান করেন তাদের ভোটের অধিকার। এবং এটা আমাদের ম্যানিফেস্টোতে আছে এবং এটা আমরা চাই। কাজে এখন এই যে সংস্কার কত এক বছর হয়ে গেল, সংস্কার নিয়ে খালি রাজনীতিবিদদের নিয়ে টানাটানি, রাজনৈতিক দলগুলো কি করবে সেটা নিয়ে টানাটানি। কিন্তু এগুলো তো বেসিক কাজ, এই কাজগুলো তো তাদের বেশি করা উচিত ছিল, আরো আগে করা উচিত ছিল। কিন্তু এই কাজগুলো কিন্তু সেইভাবে এগোচ্ছে না, বরঞ্চ এগুলো বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সংস্কারে যারা কাজ করছেন তাদের তো এই কাজগুলোই আগে করা দরকার। যে দুর্নীতির কথা বলা হলো, সুযোগ সুবিধার করে এয়ারপোর্টের ফ্যাসিলিটিস গুলো কনফার্ম করা, এটা তো খুব বেশি একটা বড় কাজ না, খুব বেশি একটা বড় কাজ না। বিদেশে যারা সেখানে আমাদের মিশন বলি বা আমাদের রাষ্ট্রদূত যারা যেখানে যেভাবে আছেন, তারা তাদের কাজটা আদায় করে নেওয়া, তারা দেখা যায় যে সেখানে আপনাদেরকে সোচ্চার হতে হবে। কারণ যদি সোচ্চার না হন তাহলে স্বাভাবিকভাবে দাবি দেওয়া যতই হয় টাকা সেগুলো পূরণ হওয়াটা বড় কষ্টকর ব্যাপার। এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশগুলোতে অনেক মানবতর জীবনযাপন করতে হয়। মানবতর জীবনযাপন, যে সমস্ত নিজেরা ঘটি বাটি বিক্রি করে, সব জমি জমা বিক্রি করে অনেকে চলে যায়। এমনকি অনেকটা দেখছি আমরা, যদি মধ্যপ্রাচ্য না বিভিন্ন দেশে, ইউরোপ, আফ্রিকাতে যে সমস্ত মানুষ যান নিজের জীবন বাজি রেখে যান। কে যায়? যদি দেশে
কর্মের সংস্থানটা থাকে, যদি নিজে দেশে ভালোভাবে থাকা যায়, তাহলে তো কেউ সাধ করে বিদেশে কষ্টের জন্য যায় না। যেটা অনেকেই বলেছেন যে আপনাদের জীবনের মূল্যবান সময়টাই পরিবারের জন্য, আর পরিবারটাদের দেশের জন্য যে ব্যয় করতেছেন। আমি যে বললাম যে ফরেন রেমিটেন্সের উপরে আজকে বাংলা, এখন দেখেন বাংলাদেশের অর্থনীতিটা এই মুহূর্তে যদি এই ফরেন রেমিটেন্স না থাকতো, তাহলে কি অবস্থাটা হতো? গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একজন এখানে বলছেন যে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেখা যাবে যে সেই সময় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা কাজ করতেছে এখানে, যারা একবার ঢাকা শহরে আসছে, আইসা একটা নাগরিক জীবনে যতটুকুই সুযোগ সুবিধা পাইছে, লিপস্টিক ফেস পাউডার লাগানো শিখছে, সে তো আর গ্রামে ফিরে যাবে না গার্মেন্টস বন্ধ হয়ে গেলে। তখন যারা আজকে অনেক কথা বলেন, বড় বড় কথা বলেন, তখন এই ঢাকা শহরের এই টঙ্গী, এই গাজীপুর, এই এলাকার অবস্থাটা কি হবে? সামাজিক ভারসাম্যটা কোথায় যাবে? এই মেয়েরা যখন তাদের চাকরি হারাবে, তখন তারা কোন পেশায় যাবে? ঠিক তেমনি ভাবে